আমি যে কথা বলতে চাই সেটা হলো এই যে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে তাদের দল থেকে মনোনীত করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আপনার মধ্যে এটা সবাই জেনেছে। আমি মনে করি যে আমি যদি আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে, আল্লাহর ইচ্ছায় যদি আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে আমি মনে করি আমি নির্বাচিত হলাম না, বেসরকারি শিক্ষকদের একজন প্রতিনিধি হিসাবে আমি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ। এই বিজয় কেবলমাত্র জামাতের বিজয় নয়, এই বিজয় বেসরকারি শিক্ষকদেরও বিজয়। আমরা মনে করি শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কাউকে প্রতিনিধিত্ব করতে আমরা দেখি না। দু একজন কালে ভদ্রে শিক্ষক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ হিসাবে জাতীয় সংসদে গেলেও তারা জাতীয় সংসদে গিয়ে তার পেশার কথা একদম ভুলে যায়। তারা একবার 100% রাজনৈতিক কর্মী হয়ে যায় কিংবা রাজনৈতিক নেতা হয়ে যায়। আমি মনে করি আমি যদি জাতীয় সংসদে যোগদান করি, আমি যদি জাতীয় সংসদে যাই, তাহলে আমি মনে করি আমি শুধুমাত্র জামাত ইসলামের প্রার্থী হিসেবে যাব না, আমি শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আমি জাতীয় সংসদে যাব ইনশাআল্লাহ। এবং সেখানে যে বৈষম্যের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, সেই সংগ্রামটা যদি শুরু করতে হয়, আমি মনে করি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। জাতিকে যদি গড়তে হয়, জাতিকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে শিক্ষা ক্ষেত্র থেকেই কিন্তু প্রথমে পরিবর্তনটা শুরু করতে হবে। সুতরাং বাংলাদেশের শিক্ষা কাঠামোর ইতিবাচক যে পরিবর্তন, শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, বাংলাদেশে অনেক বৈষম্য এখনো রয়েছে, কিন্তু শিক্ষা সেক্টরে যে বৈষম্য, আমি বেসরকারি শিক্ষকদের একজন প্রতিনিধি হিসাবে এবং সকল শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে আমি বাংলাদেশের ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে যাতে বৈষম্য না থাকে, সরকারি বেসরকারি সেই ব্যবধান যেন দূর হয়, এই জন্য আমি আপনাদের পক্ষ হয়েই আমি জাতীয় সংসদে আমি আমার কথা, আমার উচ্চারণ সেখানে উচ্চকিত করবো ইনশাআল্লাহ। এটা হলো একটা বিষয়। আর শিক্ষক হিসাবে আমার এই সমাজের, আমার এই জনপদের উন্নয়ন শুরু হবেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমরা মনে করি যে বর্তমান হলো মেধার বিকাশের যুগ। এখন লড়াইটা হবে হচ্ছে মেধার ভিত্তিতে, কোনো কোটা নেই। এর আগে নিয়োগ ক্ষেত্রে আপনারা জানেন 25% মহিলা কোটা ছিল, এখন কিন্তু এটা আছে? এটা কিন্তু নেই, কোনো কোটা নেই। কিন্তু এখন হচ্ছে একেবারে কোটাবিহীন একটি দেশ। সুতরাং মেধার ভিত্তিতে যারা এগিয়ে থাকবে তারাই দেশ এবং জাতির নেতৃত্ব দিতে পারবে। সুতরাং সেই জাতীয় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, সেটা শিক্ষাক্ষেত্রে বলেন, সেটা ব্যবসা বাণিজ্য বলেন, সেটা প্রশাসনে বলেন, সেটা চিকিৎসা ক্ষেত্রে বলেন, সকল সেক্টরে যাতে আমার শরণখোলার সন্তানরা পিছিয়ে না যায়, এ কারণে আমাদের প্রথম লক্ষ্য হবে আমাদের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়ন করার জন্য অবকাঠামো উন্নয়ন যেমন দরকার, পাশাপাশি হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়ন। সুতরাং ময়ূরগঞ্জ এবং শরণখোলার সন্তানরা মেধার বিকাশের ক্ষেত্রে তারা যাতে বাংলাদেশে অন্যান্য অঞ্চলের চেয়ে একটু অগ্রগামী হয়, তারা যেন কিছুটা হলেও এগিয়ে থাকে, সেই চেষ্টা যদি আমরা করতে পারি, কিংবা সেই চেষ্টা করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে জাতীয় যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব না। আমরা কি পিছিয়ে যেতে চাই? আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা এই শীতল যেমনি এই সমুদ্র উপকূল থেকে ঝড় সৃষ্টি করে একটা পরিবর্তন সৃষ্টি করেছিল, আগামী দিনে বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের জন্য শীতলের চেয়েও বড় শক্তিশালী ঝড় সৃষ্টি করবো আমরা শরণখোলা ময়ূরগঞ্জ থেকে ইনশাআল্লাহ। সুতরাং জাতির পরিবর্তনের নেতৃত্বের ক্ষেত্রে আমি মনে করি নেতৃত্ব দেওয়ার যথেষ্ট যোগ্যতা আমার ময়ূরগঞ্জ এবং শরণখোলার সন্তানদের রয়েছে। সুতরাং আমি এখনও যদি হিসাব করি, তাহলে শরণখোলার সন্তানেরা মেধার দিক থেকে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন দিক থেকে, তারপর চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে তারা কিন্তু বাংলাদেশে লিড দিচ্ছে তো, তাই তো? আমাদের একবার অপর অঞ্চল হচ্ছে আমাদের, কিন্তু আমরা এগোনো, যতটুকু এগোনো এটা যথেষ্ট নয়। যেহেতু মেধার ভিত্তিতে আমাদেরকে সামনে এগোতে হবে, সুতরাং সেই মেধার বিকাশের মাধ্যমে সামনের দিকে আমাদের এগিয়ে থাকতে হবে। যদি আমরা সেই এগিয়ে থাকতে পারি,
তাহলে আমরা জাতীয় নেতৃত্ব আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি যে কথা বলতে চাই, যে অপার সম্ভাবনার ভূখণ্ড হচ্ছে আমার এই জন্মভূমি, আমার এই মাতৃকা। আমি চিন্তা করেছি যে আমার এই জন্মভূমিকে আমি দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে আমি ফেমাস করতে পারি, কিভাবে বিখ্যাত করতে পারি। আমি মনে করি তার যথেষ্ট ক্ষেত্র উপাদান তো রয়েছে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ যে ম্যানগ্রোভ ফরেস্ট দিয়েছেন, যে অরণ্য দিয়েছেন, যে সাগর মহাসাগর দিয়েছেন, এটা তো আমাদের ঐতিহ্য। এই অরণ্য এবং মহাসাগরকে, সাগর মহাসাগর ব্যবহার করে আমরা যদি পর্যটনের একটি জোন আমরা হিসেবে উন্মোচন করতে পারি, তাহলে কক্সবাজার যাওয়ার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। গোটা জাতীয় সম্পদ কিন্তু তারা নিয়ে যাচ্ছে। কোথায় টেকনাফ? সেই টেকনাফ থেকে একটা জাহাজ ছাড়ে, 2-3টা জাহাজ ছাড়ে, সেই জাহাজ যায় সেন্ট মার্টিন, এবং সেখান থেকে তারা কিন্তু অনেক আর্ন করে। সুতরাং এরকম আর্ন করার যথেষ্ট ক্যাপাবিলিটি তো আমাদের রয়েছে। আমাদের সুন্দরবন রয়েছে, আমাদের সাগর রয়েছে, সাগরের মধ্যে অত্যন্ত ঐশ্বর্যশালী আমাদের সেই যে কি বলে হিরোইন পয়েন্ট রয়েছে, দুবলার চর রয়েছে, পটকা রয়েছে। এই সমস্ত যে ভেন্যুগুলোকে যদি আমরা যোগাযোগের সহজ মাধ্যমে আমরা উন্মোচন করতে পারি, আমরা যদি পর্যটন শিল্পের আওতা নিয়ে আসতে পারি, তাহলে আমার তো মনে হয় যে শরণখোলা কেন্দ্রিক ইতিমধ্যে যদি আমাদের পানকুচি ব্রিজটা হয়ে যায়, তাহলে একেবারে একজন সেই চট্টগ্রামের টেকনাফের একজন মানুষ অতি সহজে এসে তারা এই পর্যটন শিল্প দেখার জন্য তারা এসে শরণখোলা রাত্রি যাপন করবে। শরণখোলা হোটেল হবে, শরণখোলা মোটেল হবে ইনশাআল্লাহ। এবং এখানে থেকে জাহাজ, এখান থেকে জাহাজ হবে, এখান থেকে কেয়ারে সিন্দাবাদের মতো জাহাজ, বড় বড় জাহাজ ছেড়ে যাবে, সে সমুদ্রগামী জাহাজ যাবে, এবং এটাই হবে একটি পর্যটনের অন্যতম সেক্টর। এখান থেকেই আমরা যে সাগরের যে আমাদের যে সি ফুড সংগ্রহশালা তৈরি করতে পারি, এখান থেকে আমরা সেটা রপ্তানি করে আমরা আন্তর্জাতিকভাবে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। পাশাপাশি আমাদের উন্নয়নের সকল ধারাগুলোকে আমরা অব্যাহত রাখতে চাই। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্বাস্থ্য, এবার আমাদের যোগাযোগ, এবার আমাদের হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আপনাদের সাথে নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আমার মনে হয় সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি শিক্ষক সমাজকে আমরা আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ। কারণ এই সমাজে শুধু রাস্তাঘাট উন্নয়ন করলে হবে না, মানুষের মৌলিক আচরণের পরিবর্তন করতে হবে। যদি আমরা পরিবর্তন করতে না পারি, যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে না পারি, যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের কোনো সকল উন্নয়ন মুখ থুবড়ে পড়ে যাবে। সুতরাং ভবিষ্যতে শরণখোলায় সুন্দর পরিবেশ, সুন্দর উন্নয়নের অবকাঠামোগত এবং মানোন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, আবার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যাতে ভবিষ্যতে ময়ূরগঞ্জ শরণখোলা মাটিতে একসাথে কাজ করতে পারি, এবং ভবিষ্যতে সমাজ বদলের ক্ষেত্রে আমরা সহযোদ্ধা হিসেবে, একই শ্রেণীভুক্ত হিসাবে, যেহেতু আমি একজন শিক্ষক, সুতরাং শিক্ষকদের সাথে নিয়ে যাতে এই সমাজ পরিবর্তনের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারি, সেই আহ্বান জানানোর জন্য আপনাদের কাছে হাজির হওয়া। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমরা এই পরিবর্তনের লক্ষ্যে, এই সত্যনিষ্ঠ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা বিনির্মাণের জন্য আমরা আপনাদের সাহায্য সহযোগিতা পাবো, এই আশা করে আমি আপনাদের সামনে এসেছি। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে সাহায্য চাই। ভবিষ্যতের অনিবার্য যে বিপ্লব, অনিবার্য বিজয়ের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সঙ্গী সারথী হিসেবে একসাথে সামনে এগিয়ে যেতে চাই। মনে রাখবেন, আব্দুল আলিম সংসদে যাওয়া মানে আব্দুল আলিম সংসদে যাওয়া না, আমাদের হেড স্যার এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী সবাইকে নিয়ে জাতীয় সংসদে যাওয়া ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আমি জাতীয় সংসদে শুধু জামাত ইসলামের প্রতিনিধিত্ব করবো না, জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে চাই। সেই দোয়ার চেয়ে